প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের প্রথম কবিতা মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং, এই কবিতার সেকেন্ড পার্ট। তো এই কবিতাটির আগে বা এই ভিডিওটির আগে আমরা আরও দুইখানা ভিডিও আপলোড করেছি চ্যানেলে, যেখানে আমরা আলোচ্য কবিতার ব্যাকগ্রাউন্ড, অথর এবং সোর্স, সেই সঙ্গে থিম নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, এবং ঠিক তার পরপরই আরও একটি ভিডিও দিয়েছি যেখানে এই কবিতার লাইন বাই লাইন বেঙ্গালি মিনিং নিয়ে আরও একটি ভিডিও। তো যদি ভিডিওগুলো তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে আসো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের সাথে থেকো। তো চলো দেখি এর পরের পার্টে কি আছে। প্রথমে আসি, বলছে শি রোড উইথ রাউন্ড দ্য ট্রেস। বলছে শি রোড, তিনি চলাফেরা করতেন। এখানে তিনি কে? এখানে তিনি বলতে ডিউক আলফন্সোর যে স্ত্রী, তার নাম হচ্ছে লুক্রেজিয়া। এই ডিউক আলফন্সোর স্ত্রী লুক্রেজিয়া কি করতেন? বলছে শি রোড, অর্থাৎ তিনি চলাফেরা করতেন। কোথায় চলতেন? বলছে উইথ রাউন্ড, মানে চারিদিকে। কার চারিদিকে? দ্য টেরেস, অর্থাৎ কার? এই চত্বরের। অর্থাৎ ডিউক আলফন্সোর যে চত্বর ছিল বা ওনার যে রাজপ্রাসাদ ছিল বা প্রাসাদের যে মহল ছিল, সেই মহলের চারিদিকে ওনার স্ত্রী লুক্রেজিয়া চলাফেরা করতেন। এরপর কি বলছে? বলছে ওয়াল অ্যান্ড ইচ। ওয়াল অ্যান্ড ইচ অর্থাৎ কি? প্রত্যেকে। প্রত্যেকে কি হতো? বলছে উড ড্র, মানে পেত। প্রত্যেকে পেত। কি পেত? বলছে ফ্রম হার, মানে তার থেকে। কার থেকে? সেই রানী লুক্রেজিয়ার থেকে। তো প্রতিটা মানুষ সেই রানী লুক্রেজিয়ার থেকে পেত। কি পেত? বলছে অ্যালাইক দ্য অ্যাপ্রভিং স্পিচ। অ্যাপ্রভিং মানে হচ্ছে প্রশংসামূলক, আর স্পিচ মানে হচ্ছে কথাবার্তা। অর্থাৎ রানী যাকেই দেখতেন তাকে প্রশংসা করতেন। সেই জন্য বলছে কি, যে ওয়াল অ্যান্ড ইচ মানে প্রতিটি ব্যক্তি কি হতো? বলছে উড ড্র, তারা পেত। কি পেত? ফ্রম হার, তার থেকে। অ্যালাইক দ্য অ্যাপ্রভিং স্পিচ, কি পেত? না প্রশংসামূলক কথাবার্তা। রানী যাকে দেখতো, রানী যার সঙ্গে আলাপ করতো, রানী যার সঙ্গে কথা বলতো, রানী তার কি করতো? তার সম্পর্কে প্রশংসামূলক কথাবার্তাগুলো তিনি চালিয়ে যেতেন। তো এরপরে কি বলছেন? বলছে ওর ব্লাশ। ব্লাশ মানে হচ্ছে লজ্জায় লাল হয়ে যাওয়া। মানে রানী লুক্রেজিয়া যাদের সঙ্গে কথা বলতেন, এদের সঙ্গে কথা বলার পরে তারা তো খুশি হতোই, এবং সেই সঙ্গে রানী লুক্রেজিয়া কি হতো? না তিনি লজ্জায় লাল হয়ে যেতেন। তার সঙ্গে কি হচ্ছে? বলছে অ্যাট লিস্ট, সবশেষে। তারপর কি বলছে? সি থ্যাঙ্কড মেন। সি থ্যাঙ্কড মানে তিনি প্রশংসা করতেন বা তিনি ধন্যবাদ জানাতেন। কাদেরকে? বলছে মেন মানে পুরুষদেরকে। অর্থাৎ রানী লুক্রেজিয়া যিনি ছিলেন, সমস্ত মানুষকে তিনি ধন্যবাদ জানাতেন। অর্থাৎ এখানে কি দেখছি? রানীর যে উদার মনের একটা পরিচয়। মানে রানী যে রাজপ্রাসাদের যিনি রানী, যে রানীর যে অহংকার থাকার কথা, যে রানীর যে গর্ব করার কথা, রানীর যে উঁচু সিংহাসনে থাকার কথা, সেই রানী উঁচু সিংহাসনে না বসে সাধারণ দরিদ্র মানুষদেরকে, নিপীড়িত মানুষদেরকে, ওদেরকে ছোট না মনে করে রানী লুক্রেজিয়া সমস্ত মানুষকে তিনি সমান নজরে দেখছেন, এবং প্রত্যেককে তিনি কি করছেন? সবাইকেই তিনি, কে কর্মচারী, কে উপর মহলের লোক, কাউকে তিনি বিচার বিবেচনা না করে সকলকে তিনি প্রশংসা করেন, সকলের সঙ্গে কথা বলেন এবং সকলকে ধন্যবাদ জানান। তো এখানে কি বলছে? শি থ্যাঙ্কড মেন, তিনি পুরুষদেরকে বা তিনি সমস্ত মানুষদেরকে তিনি ধন্যবাদ জানাতেন। আর কি করতেন? বলছে গুড, ভালো। ধন্যবাদ জানানো তো ভালোই কথা, তাই না? তো এখানে আমাদের ডিউক আলফন্সো বলছে ভালো, কিন্তু কি হচ্ছে? বলছে বাট থ্যাঙ্কড সামহাউ, কিন্তু ধন্যবাদ জানাতেন সামহাউ, যেভাবে। সেটা কেমন? বলছে আই নো নট হাউ, আই নো নট, আমি জানি না হাউ, কিভাবে। এখানে ডিউক আলফন্সো বলছে তিনি তো ধন্যবাদ জানাতেন, কিন্তু তার ধন্যবাদ জানানোটা যে কেমন ছিল এটা আমি জানি না। কারণ আমি এর আগে দেখেছি বহু মানুষকে বা বহু মেয়েকে দেখেছি, বহু রানীকে দেখেছি, বহু গ্রামের মহিলাকে দেখেছি, বহু শহরের মহিলাকে দেখেছি, যারা কি করেছেন? না পুরুষদেরকে, বহু মানুষদেরকে তারা ধন্যবাদ দিয়েছেন ঠিকই, কিন্তু তার এই ধন্যবাদ পেয়ে ওই মানুষটি বা অপরপক্ষের ব্যক্তিটি এত খুশি হয়নি। ঠিক যতটা খুশি আমার ওয়াইফ লুক্রেজিয়া, আমার স্ত্রী লুক্রেজিয়া, আমার রানী লুক্রেজিয়া যখন কারোর সঙ্গে কথা বলে এবং তাকে ধন্যবাদ জানায়। তাহলে এই ধন্যবাদটা কেন এমন, যে ধন্যবাদ শোনার পরে, যে ধন্যবাদের আওয়াজ কানে পৌঁছানোর পরে সামনের লোকটা এত খুশি হয়ে যায়? তাই ডিউক বলছেন, কি বলছেন? বাট থ্যাঙ্ক সামহাউ, কিন্তু ধন্যবাদ জানাতেন সামহাউ, যেভাবে। আই নো নট হাউ, আমি জানি না। এরপরে কি বলছেন? বলছেন অ্যাজ ইফ, যেন মনে হতো সি র্যাঙ্ক, তিনি তুলনা করছেন। এখানে ডিউক আলফন্সো কি বলছেন? তার ধন্যবাদ জানানোর এই ভাষা, এটা দেখে মনে হতো তিনি যেন তুলনা করছেন। কি তুলনা করছেন? মাই গিফট, আমার উপহারকে। এখানে বলছে কি ডিউক আলফন্সো, তিনি যেন আমার উপহারকে মানে কি করছেন? তুলনা করছেন। এখানে কোন উপহারের কথা বলা হচ্ছে? বলছে অফ 900 ইয়ার্স ওল্ড নেম, আমার 900 ইয়ার্স অর্থাৎ 900 বছরের ওল্ড নেম, পুরনো পরিচয়।
তো এখানে উপহার বলতে ওই যে ডিউক আলফানসো, এই ডিউক আলফানসোর 900 বছর আগের বংশ পরিচয়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ আজ থেকে 900 বছর পূর্বে ডিউক আলফানসোর কোনো এক পূর্বপুরুষ এই সিংহাসনে বসেছিলেন এবং সেখান থেকে বংশ পরম্পরায় একের পর এক রাজত্ব করতে করতে আজ ডিউক আলফানসো তিনি বসে আছেন সিংহাসনে। অর্থাৎ ডিউক আলফানসো বলতে চাইছেন যে আমি যে সিংহাসনে বসে আছি, আমি যে রাজা, আর আমার স্ত্রী যে লুক্রেজিয়া, এই লুক্রেজিয়া সাধারণ মানুষকে যেমন ধন্যবাদ জানায়, আমাকেও সেই একই ধরনের ধন্যবাদ জানায়। অর্থাৎ তিনি যেন এই রাজমর্যাদাকে তিনি কম্পেয়ার করার চেষ্টা করছেন বা তুলনা করার চেষ্টা করছেন কাদের সঙ্গে, বলছে উইথ এনিবডিজ গিফট, অন্যদের গিফটের সঙ্গে। অর্থাৎ এখানে আমরা কি দেখছি, ডিউক আলফানসো বলতে চাইছে আমার 900 বছরের বংশ পরম্পরা আমি যে রাজত্ব করে আসছি, আমার এই রাজত্বকে আমার রানী ঠিকমতো সম্মান দিতে পারে না। অর্থাৎ আমি রাজা হিসাবে আমাকে যে সম্মান দেওয়ার কথা ছিল বা আমার থ্যাংক ইউ বা আমার অভিবাদনটা যেমন হওয়ার দরকার ছিল, রানী লুক্রেজিয়া ঠিক আমাকে সেভাবে করে না। কারণ কি, তিনি এই একই ধন্যবাদ, তিনি এই একই কথাবার্তা তিনি আরও 10টা মানুষের সঙ্গে তিনি করেন, তাই তারা খুশি হয়ে যায় কথায়, যেটা আমি কোনোদিন চাইনি। তো এরপরে কি বলছেন, বলছে উইথ এনিবডিজ গিফট। এখানে গিফটটাকে কি করা হচ্ছে, পার্সনিফিকেশন, মানে বলছে এখানে ডিউক কি আলফানসো বলছে মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ এনিবডিজ গিফট, মানে কি করতেন, আমার রানী লুক্রেজিয়ার তুলনা করতেন আমার গিফটের সঙ্গে অন্যান্য গিফটগুলোকে বা অন্য মানুষদের গিফটগুলোকে। মানে আমরা দেখেছি আগেই যে কিছু কিছু বোকা মানুষ, কিছু হদ্দ বোকা মানুষ কি করতো, তারা জঙ্গল থেকে, তারা বাগান থেকে কেউ গিয়ে চেরি গাছের বাউজ বা চেরি গাছের ডাল ভেঙে আনতো, কেউ খচ্চর নিয়ে আসতো, আর এদিকে ডিউক আলফানসো বলছে আমি আমার স্ত্রীকে সেই উপহার দিয়েছিলাম যেটা সে কি করেছিল, নিজের বুকের মধ্যে রেখেছিল। অর্থাৎ কি, আমার উপহার হচ্ছে কি কোটি টাকা দামের একটা সম্পদ, আর আমার ওয়াইফকে যারা অন্য যে উপহারগুলো দিয়েছে সেটা হচ্ছে সামান্য গাছের ডাল। কিন্তু আমার স্ত্রী ওই উপহারটা পাওয়ার পরে আমাকে যে কথা বলেছিল, আমার স্ত্রী ওই উপহারটা পাওয়ার পরে সেই একই কথা সেই যে হদ্দ বোকা ব্যক্তিটি বা যে বোকা লোকটি চেরি গাছের একটা ডাল ভেঙে এনে দিয়েছিল, তাকেও সেই সেম একই কথাই বলেছিল। তাই এখানে আমাদের ডিউক আলফানসো বলছেন যে কি আমার ওয়াইফ বা আমার স্ত্রী কি করেন, যে আমার এই গিফটটাকে বা আমার সম্মানটাকে, আমার প্রশংসাটাকে আরও 10টা মানুষের সঙ্গে তিনি তুলনা করেন। তারপর কি বলছে, হু উড স্টুপ দ্য ব্লেম, হু উড স্টুপ, কে নিচু হবে একটু ব্লেম মানে দোষারোপ করতে। বলছে আমার রানী যে আমার সঙ্গে এই ব্যবহারগুলো করে না, কে পারবে বলো এইরকম নিচু হয়ে দোষারোপ করতে। অর্থাৎ এখানে ডিউক আলফানসো বলতে চাইছে যে আমার জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি থাকতো, আমার জায়গায় যদি অন্য কোনো স্বামী থাকতো, আমার জায়গায় যদি অন্য কোনো রাজা থাকতো, তাহলে অবশ্যই তিনি তার এই যে কথাবার্তা, এই যে তার এই যে প্রশংসা, এই যে তার কম্প্যারিজন বা তুলনা, এসবের জন্য তিনি প্রতিবাদ করতেন। কিন্তু আমি ডিউক আলফানসো আমার প্রতিবাদ মানায় না। কেন মানায় না, বলছে হু উড স্টুপ টু ব্লেম, কে করবে এই দোষারোপ, দিস শর্ট অফ ট্রিফলিং, ট্রিফলিং মানে হচ্ছে তুচ্ছ। অর্থাৎ এই যে ডিউক আলফানসো তিনি সমস্ত বিষয়টাকে তিনি ট্রিফলিং বা তুচ্ছ মনে করেন। তাই বলছে অন্য কেউ হলে তো প্রতিবাদ করতে পারতো, তারা মাথা নিচু করে বলতে পারতো যে রানী তুমি কেন এই কাজ করো, তুমি আমার সঙ্গে যে ব্যবহার করো কেন আর 10টা মানুষের সঙ্গে করো। কিন্তু ডিউক আলফানসো বলছে আমি হলাম ডিউক আলফানসো, আমি আর 10টা মানুষের মতো নয়। তাই ওরা করতে পারে তুলনা, ওরা করতে পারে কম্প্যারিজন, ওরা করতে পারে আমাকে নিয়ে সমালোচনা, কিন্তু আমি ডিউক আলফানসো হিসাবে এই তুচ্ছ জিনিস নিয়ে মাথা ঘামানো আমার পক্ষে মানায় না। তো এরপরে কি বলছেন, বলছে ইফ এন হ্যাড ইউ স্কিল, এমনকি তোমারও যদি থাকতো, কি থাকতো, বলছে কি ইন স্পিচ মানে কথা বলার মতো ক্ষমতা। এখানে বলছে মহারাজ বা এখানে আমাদের যে ডিউক আলফানসো বলছে তোমার যদি ক্ষমতা থাকতো কথা বলার মতো, তাহলে তুমিও এই তুচ্ছ জিনিসকে নিয়ে বা এই ক্ষুদ্র জিনিসকে নিয়ে প্রতিবাদ করতে। কিন্তু আমি কি করিনি, প্রতিবাদ করিনি। কেন করিনি, কারণ এটা আমার কাছে ছিল নিতান্তই তুচ্ছ। আরও একটা কারণ কেন করিনি, সে কারণটা কি বলছে, হুইচ হ্যাভ আই নট, মানে আমার ছিল না। আমার কি ছিল না, আমার কথা বলার মতো কোনো কথা ছিল না। অর্থাৎ আমি কথা বলতে পারতাম না। কোন কথা, আমি আমার রানীর সামনে কোনো জিনিসকে নিয়ে প্রতিবাদ করতে পারতাম না। কেন পারতাম না, কারণ রানী ছিলেন আরও বেশি প্রতিবাদী। রানীকে যদি আমি কোনো কথা বলতে যেতাম, রানী আমার কথা নিয়ে আমাকে উত্তর দিত। তাই আমি বারবার কি করতাম, আমি নিজে হেরে গিয়ে ফিরে আসতাম। তাই এখানে ডিউক আলফানসো বলছে আগন্তুক ব্যক্তিকে, অর্থাৎ আমাদের ড্রামাটিক মনোলগের মধ্যে সেই আগন্তুক ব্যক্তিকে, সেই স্ট্রেঞ্জ পার্সনকে আমাদের যে ডিউক আলফানসো বলছে যে যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে অবশ্যই তুমি প্রতিবাদ করতে। কিন্তু আমি ডিউক আলফানসো হয়ে আমি আমার ওয়াইফের কাছে হেরে গেলাম, আমি পারলাম না আমার স্ত্রীর কাছে জিততে, আমি পারলাম না আরও 10টা মানুষের থেকে আমার স্ত্রীর কাছ থেকে একটু বেশি সম্মান আদায় করতে। তারপর কি বলছে, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার, মানে কি করতে, টু মেক তুমি বোঝাতে বা তুমি শেখাতে কোনটাকে, ইউর উইল তোমার ইচ্ছাকে, কেমন করে বলছে কোয়াইট ক্লিয়ার মানে পরিষ্কারভাবে। ডিউক আলফানসো বলছে যদি আমার জায়গায় তুমি থাকতে, অর্থাৎ ওই যে রানী লুক্রেজিয়া, এই লুক্রেজিয়ার স্বামী যদি আমি না হয়ে তুমি হতে, তাহলে অবশ্যই তুমি কি করতে, ওই স্ত্রীকে তুমি তোমার মনের কথাগুলোকে, তুমি তোমার ইচ্ছাগুলোকে সুন্দর করে ব্যক্ত করতে। তারপর কি বলছে, টু সাচ অ্যান অন,
মানে একের পর এক বর্ণনা করতে। এটাই বলছে এখানে ডিউক আলফনসো কাকে, সে আগন্তুক বা স্ট্রেঞ্জ পার্সনকে বলছে তুমি এক এক করে তোমার সমস্ত ইচ্ছাগুলোকে তুমি বর্ণনা করতে পারতে, কিন্তু আমি ডিউক আলফনসো আমি ফেল্ড, আমি ব্যর্থ, আমি পারলাম না আমার স্ত্রীকে শোনাতে, আমি পারলাম না কাকে, আমার ওয়াইফকে বা আমার রানীকে আমার ইচ্ছার কথাগুলো বলতে। এরপরে ডিউক আলফনসো কি বলছেন, বলছেন জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, বলছে জাস্ট দিস অর দ্যাট মানে হচ্ছে এই জিনিসগুলো, কোন জিনিসগুলো বলছে যেগুলো তোমার মধ্যে আছে ইন ইউ, সেগুলো কি করছে, বলছে কি যে ডিসগাস্টস মি, আমাকে বিরক্ত করছে। অর্থাৎ ডিউক আলফনসো সেই আগন্তুক ব্যক্তিকে বা ড্রামাটিক মনোলগের মধ্যে সেই স্ট্রেঞ্জ পার্সনকে বলছে যে আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে অবশ্যই তুমি তোমার ওয়াইফকে বলতে যে তোমার মধ্যে থাকা এই জিনিসগুলো, তোমার মধ্যে থাকা এই গুণগুলো আমাকে বিরক্ত করছে। তারপর কি বলছেন, বলছে হেয়ার আর ইউ মিস, হেয়ার ইউ মিস মানে তুমি ভুল করছো, ওর দেয়ার এক্সিড দ্য মার্ক, অথবা তুমি অতিক্রম করে যাচ্ছ কোনটাকে, দ্য মার্ক তোমার গন্ডিকে। ডিউক আলফনসো সেই আগন্তুক ব্যক্তিকে বলছে তুমি হলে তোমার ওয়াইফকে বলতে তুমি ভুল করছো, অথবা তুমি গন্ডি বাইরে চলে যাচ্ছ, বা তুমি সীমাকে লঙ্ঘন করছো, কিন্তু আমি পারিনি। ডিউক আলফনসো হিসাবে, ডিউক আলফনসো হয়েও আমি স্বামী হিসাবে, আমি একজন রাজা হিসাবে আমি ব্যর্থ। এরপরে কি বলছেন যে অ্যান্ড ইফ সি লেট হার সেলফ বি লিসন শো, বলছে অ্যান্ড ইফ সি লেট হার সেলফ বি লিসন শো, অর্থাৎ সে কি করতো, তিনি নিজেকে নিজের মতো করে সংশোধন করে নিত। ডিউক আলফনসো বলছে যদি তোমার স্ত্রী হতো, তোমার কথা শোনার পরে তোমার স্ত্রী নিজেকে নিজের মতো করে সংশোধন করে নিত, কিন্তু আমার স্ত্রী তো করে না। তারপরে কি বলছে, বলছে নট প্লেনলি সেড, তিনি স্পষ্টভাবে তিনি বলতেন না, বা কোনো কথা তিনি বলতেন না। আলফনসো বলছে আগন্তুক ব্যক্তিকে তোমার ওয়াইফকে যদি তুমি বলতে তাহলে তোমার ওয়াইফ এই কথাগুলো শোনার পরে সে নিজেকে পরিবর্তন করে নিত, কোনো প্রতিবাদ তিনি করতেন না। কিন্তু আমার ওয়াইফ তো আর সমান না, তোমার ওয়াইফের মতো তো আর আমার ওয়াইফ নয়, তিনি কি করেন সেইটা বলছে পরে কি, যে হার উইডস টু ইয়োর্স, হার উইডস তার বুদ্ধিগুলোকে টু ইয়োর্স তোমার দেয়। অর্থাৎ এখানে কি বলছেন, যে আমি যদি ওকে কোনো কথা বলি, ওকে যদি কোনো ভুল ধরিয়ে দেই, যদি কোনো ওকে জ্ঞান দেই, আমার ওয়াইফ বা আমার রানী যে লুক্রেজিয়া তিনি আমাকে কি করতেন, তার বুদ্ধি দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে আমার এই যুক্তিগুলোকে, আমার এই তর্কগুলোকে তিনি প্রতিবাদ করেন। তাই আমি বারবার হেরে চলে আসি, আমি দ্বিতীয়বার আবার যাওয়ার মতো, তার সামনে প্রতিবাদ করার মতো আমার আর মুখ বা থাকে না। এরপরে কি বলছেন, ফরশুথ সত্যি বলতে তিনি কি করতেন, বলছেন অ্যান্ড মেড এক্সকিউজ, তিনি ব্যাখ্যা করতেন। ডিউক আলফনসো বলছেন রানীকে আমি কোনো কথা বলতে গেলেই তিনি আমার কথা নিয়ে পড়ে যেতেন, সেই কথা নিয়ে তিনি ব্যাখ্যা করতেন, সেই কথা নিয়ে তিনি সমালোচনা করতেন, কিন্তু দিন শেষে সেই কথাকে তিনি কোনোদিন মেনে চলতেন না। এরপরে কি বলছেন, বলছেন ইভেন দে উড বি সাম স্টুপিং, ইভেন দেন তেমন কি তখনই উড বি সাম স্টুপিং, অন্য কেউ হলে মাথা নিচু করতো, বা আমাকেও তখন কি হতো, মাথা নিচু করতে হয়েছিল। ডিউক আলফনসো বলছে স্ত্রীর সামনে, আমি আমার রানীর সামনে যখনই আমি প্রতিবাদ করতে গেছি, আমাকে মাথা নিচু করে ফিরে আসতে হচ্ছে, বা আমাকে মাথা নিচু করার জন্য বাধ্য করা হচ্ছিল। তারপর কি বলছে, অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি চুজ করলাম, অ্যান্ড আই চুজ এবং আমি পছন্দ করলাম, এবং আমি বেছে নিলাম, কি বেছে নিলাম, বলছে নেভার টু স্টুপ, আমি মাথা নত করবো না। ডিউক আলফনসো বলছে আমার 900 বছরের রাজত্ব, আমি হলাম এই যে এই সম্পূর্ণ যে ইটালির যে শহর, এই সিটি অফ ফেরারা, এই ফেরারার যে আমি ডিউক, এই ডিউক হয়ে আমি আমার স্ত্রীর সামনে মাথা নত করবো, এটা আমি ডিউক আলফনসো আমার জন্য মানায় না। তাই আমি ঠিক করলাম, আমি সিদ্ধান্ত নিলাম জীবনে যতদিন বাঁচবো আমি আমার স্ত্রীর সামনে, আমি আমার ওয়াইফের সামনে বা রানীর সামনে কোনোদিন মাথা নিচু করবো না। তাই আমি কোনোদিন তার সামনে আর তার ভুলও ধরতে যাইনি, তার ব্যাখ্যাও আমি শুনতে যাইনি, বা কোনোদিন মাথা নত করে বলিনি যে তোমার কথাটাই ঠিক। এরপরে ডিউক আলফনসো কি বলছেন, বলছেন ও স্যার, অর্থাৎ সেই যে স্ট্রেঞ্জ পার্সন বা সেই আগন্তুক ব্যক্তিকে ডিউক আলফনসো স্যার বা মহাশয় বলে সম্বোধন করতে করে বলছেন ও স্যার মানে ও মহাশয়। তারপর কি বলছে, সি স্মাইল, তিনি হাসতেন। তিনি কে, সেই যে রানী লুক্রেজিয়া। তো ডিউক আলফনসো সেই লুক্রেজিয়ার কথা বলছেন যে তিনি হাসতেন, তিনি তো হাসবে তাই না, কারণ তিনি তো মানুষ। তারপর কি বলছে, বলছে কি নো ডাউট, কোনো সন্দেহ নেই, কি সন্দেহ নেই, বলছে হোয়েন এভার আই পাস্ট হার, যখন আমি তার পাশ দিয়ে হাঁটতাম। এখানে কি বলছে, যে রানীর সঙ্গে যে আমার সম্পর্ক খুব খারাপ ছিল এটা কিন্তু যেন মনে করে না, কারণ কি আমাদের সম্পর্ক কিন্তু ভালোই ছিল, শুধু কি করতে পারতাম না, আমি আমার মনের ইচ্ছাগুলোকে, আমি আমার উইলগুলোকে, আমি আমার চাওয়াগুলোকে আমার স্ত্রীকে আমি শোনাতে পারতাম না, বা তার কাছ থেকে আমি আমার যে অধিকারগুলোকে সবগুলোকে আমি ঠিক আদায় করতে পারতাম না। তাই কি বলছে, যে হোয়েন এভার আই পাস্ট হার, যখন আমি তার পাশ দিয়ে যেতাম তখন কি করতো, নিঃসন্দেহে তিনি হাসতেন। এখানে কি করছে, রাজা আর রানীর মধ্যে যে ভালো সম্পর্ক সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। বাট কিন্তু হু পাস্ট উইথআউট মাচ দ্য সেম স্মাইল, তার পাশ দিয়ে অন্য যদি কেউ যেত তিনি একই হাসি প্রদান করতো। অর্থাৎ ডিউক আলফনসো বলছেন আমি আমার স্ত্রীর পাশ দিয়ে যখনই যেতাম তিনি আমার দিকে হাসতেন, কিন্তু শুধু এই হাসি আমার জন্য নয়, তার পাশ দিয়ে যদি অন্য কোনো ব্যক্তিও যেত সেই একই হাসি তাকেও তিনি দেখাতো। অর্থাৎ ডিউক আলফনসো বলছেন আমার স্ত্রী আমার যে অধিকারগুলো তিনি সবগুলো আমাকে তো দিতই ঠিক, কিন্তু তার সঙ্গে আমার অধিকার কিছু কিছু অন্য লোকেদেরকেও দিত, যেগুলো আমি সহ্য করতে পারতাম না। যেমন তার মধ্যে একটা হলো তার হাসি, যে হাসিটা যেটা আমার জন্য বরাদ্দ করা ছিল, তিনি এই হাসিটাকে কি তিনি আমাকে তো দিতই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো 10টা লোককে, রাজপ্রাসাদের মানুষজনদেরকে তিনি একই হাসি দেখাতেন। এরপরে কি বলছে, দিস গ্রিউ
মানে এটা বেড়ে চললো, অর্থাৎ রানীর যে এই ব্যবহার, আমি যখন প্রতিবাদ করতে আর পারলাম না তখন রানীর এই ব্যবহার আস্তে আস্তে বাড়তে লাগলো। এরপর কি বলছে, আই গেভ কমেন্টস, আমি কি করলাম, আমি দিলাম কমেন্টস, আদেশ। এখানে রাজা বলছে আমি আদেশ দিলাম, কিসের আদেশ, বলছে দেন, তারপর ওয়াল স্মাইলস স্টপ টুগেদার, সমস্ত হাসিগুলো একসঙ্গে থেমে গেল। ডিউক আলফান্সো বলছে ওই যে রানী আমার সঙ্গে ভালো ব্যবহার করতো না বা আমার কথাগুলো ঠিকঠাক শুনতো না, তিনি একই হাসি আমাকে যে হাসি দেখাতো সেই হাসিতে রাজপ্রাসাদে আরও 10 জনকে দেখাতো, আমি তখন সহ্য করতে না পেরে কি করলাম, আমি একটা আদেশ করলাম। কোন আদেশ করেছিল এটাকে কিন্তু ডাইরেক্ট এখানে বলেনি, তো শুধু এইটুকুই বলেছে আমি আদেশ করলাম, আর সেই আদেশ পাওয়ার সাথে সাথে কি হয়ে গেল, বলছে দেন অল স্মাইলস স্টপ টুগেদার, তখনই সঙ্গে সঙ্গে বা আদেশের সাথে সাথে সমস্ত হাসিগুলোকে কি করা হলো, স্টপ টুগেদার, মানে একসঙ্গে থেমে গেল। তারপরে কি বলছে দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, মানে দেয়ার সি স্ট্যান্ডস, আর এখানে তিনি দাঁড়িয়ে আছেন কেমন করে, অ্যাজ ইফ অ্যালাইভ, ঠিক জীবন্ত হয়ে, মানে জীবন্তর মতো। অর্থাৎ ডিউক আলফান্সো বলছে আমি ছোট্ট একটা আদেশ করলাম, আমার এই আদেশকে কেন্দ্র করে আমার রানী পৃথিবী থেকে বিদায় নিলেন, আর আমি চেষ্টা করেও রানীকে যখন ফিরিয়ে আনতে পারলাম না, রানীর একটা প্রতিচ্ছবি তৈরি করে, রানীর একটা মূর্তি তৈরি করে, তার একটা পেন্টের ছবি একটা তৈরি করে, পেন্টিং তৈরি করে সেটাকে দেয়ালের গায়ে আমি অ্যাটাচ করে দিলাম, সেটাই বলছে কি আমি আদেশ করলাম, আর রানীর সমস্ত হাসিগুলো ম্লান হয়ে গেল, আর রানী এখন দেয়ালের গায়ে দেখে মনে হচ্ছে তিনি জীবন্ত। তো এরপরে কি বলছে উইল ইট প্লিজ ইউ রাইজ, চলো এবার ওঠা যাক। কাকে বলছে, আগন্তুক ব্যক্তিকে রাজা বলছেন বা ডিউক আলফান্সো বলছেন চলো এবার ওঠা যাক, উঠে কোথায় যাব, তারপর কি বলছেন, উই উইল মিট দ্য কোম্পানি, উই উইল মিট, আমরা সাক্ষাৎ করবো কার সঙ্গে, দ্য কোম্পানি মানে আমাদের সঙ্গীদের সঙ্গে, কোথায়, বলছে বিলো মানে নিচে, অর্থাৎ চলো নিচে চলে যাই, নিচে আমাদের জন্য অপেক্ষা করছে কিছু মানুষ, ওদের সঙ্গে গিয়ে আমরা সাক্ষাৎ করি। এরপর কি বলছে, দেন তখন আই রিপিট, আমি আবারও বলছি, দ্য কাউন্ট মানে প্রভু, কাউন্ট মানে কি প্রভু, প্রভু মানে যিনি ওই যে আগন্তুক ব্যক্তির মালিক, তো কি বলছে আমি আবারও বলছি যে দ্য কাউন্ট মানে তোমার প্রভু বা তোমার মনিব, ইউর মাস্টার, যে তোমার মালিক বা মনিব আছে, বলছে কি নোনস মিউনিফিসেন্স, মিউনিফিসেন্স মানে হচ্ছে উদারতা, নোন মানে হচ্ছে পরিচিত, বলছে আমি জানি, আমি আবারও রিপিট করছি, তোমার যিনি মনিব আছেন, তোমার যিনি প্রভু বা তোমার যিনি মালিক, তিনি তার উদারতার জন্য তিনি বিখ্যাত। এরপরে কি বলছে ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স, তিনি কি করবেন, তিনি যথেষ্ট প্রমাণ আছে, বলছে অ্যাম্পল ওয়ারেন্ট মানে এর যথেষ্ট প্রমাণ আছে কিসের, বলছে নো জাস্ট প্রিটেন্স, তিনি কখনো কি কোনো জিনিসে তিনি পরাজয় বরণ করেননি, কোনো জিনিসে তিনি হাল ছেড়ে দেননি, যেমন বলছে ওয়াফ মাইন অফ ফর ডৌরি, ওয়াফ মাইন ফর ডৌরি, ডৌরি মানে হচ্ছে পণ, বলছে আমার এই পণের ব্যাপারটা। এখানে যে ডিউক আলফান্সো সেই আগন্তুক ব্যক্তিকে বলছে আমি আবারও রিপিট করছি, আমি তোমার মনিবকে, আমি তোমার প্রভুকে চিনি, তিনি কি, তিনি তার মিউনিফিসেন্স বা তিনি তার উদারতার জন্য বিখ্যাত, আমি জানি আমার এই পণের টাকা বা আমার পণের যে জিনিসপত্র এগুলোর একটাও তিনি কি করবেন না, তিনি একটাও অ্যাভয়েড করবেন না, তিনি সবগুলোকে আমাকে দেবেন অবশ্যই। এরপরে কি বলছে উইল বি ডিসঅ্যালাউড, অর্থাৎ এর একটাও কি হবে না, ডিসঅ্যালাউড হবে না, অর্থাৎ কি প্রত্যেকটা জিনিসকে মানে আমি যা যা চাইবো ওই স্ত্রীকে বা ওই মেয়েকে বিয়ে করার জন্য, যত জিনিসগুলো বা যা যা আমি পণ হিসেবে চাইবো, তোমার প্রভু বা তোমার মনিব সমস্ত জিনিসকে আমার জন্য পণ হিসাবে তুলে দেবেন। তো এরপরে ডিউক আলফান্সো কি বলছেন দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও তার ফেয়ার ডটার মানে তার সুন্দরী কন্যাটাই যথেষ্ট, বলছে ওই যে পণ, আমি যদি চাই এত টাকা দরকার, আমি যদি চাই আমার এত সম্পদ দরকার, তোমার যিনি প্রভু আছেন, তোমার যিনি মনিব আছেন, একটা ক্ষুদ্র জিনিসও তিনি কি করবেন না, অ্যাভয়েড করবেন না বা লঙ্ঘন করবেন না, আমি জানি তিনি সব কিছুকেই দেবেন, কিন্তু বিশ্বাস করো তোমাদের কোনো জিনিস আমার দরকার নেই, কি দরকার, তোমাদের যে ফেয়ার ডটার আছে, তোমাদের সুন্দরী যে কন্যা আছে না, ওই তোমার মনিবের যে কন্যা, ওই কন্যাটাই আমার জন্য যথেষ্ট। পরে কি বলছে অ্যাজ আই অ্যাভয়েড, যেটা আমি কি করেছিলাম স্বীকার করছি, বলছে আমি আবারও স্বীকার করছি তোমার ওই সুন্দরী কন্যাটা, তোমার প্রভুর, তোমার মনিবের যে মেয়ে আছে ওই মেয়েটাই আমার জন্য যথেষ্ট। এরপরে কি বলছে অ্যাট স্টার্টিং, যেটা আমি শুরুতেই বলেছি। নেক্সট কি বলছে ইজ মাই অবজেক্ট, এটাই আমার উদ্দেশ্য, মানে আমি যদি বিয়ে করি আমার একমাত্র উদ্দেশ্য হবে ওই মেয়েটা, আমার কোনো পণ, আমার কোনো দাবি, কোনো কিছুই আমার থাকবে না। তারপরে কি বলছেন নেই না, উইল গো, বলছে আমাদেরকে যেতে হবে। এবং ডিউক আলফান্সো বলছে কি যদি আমি বিয়ে করি ওই মেয়েকে, যদি তোমার প্রভুর মেয়েকে বা যদি তোমার মনিবের মেয়েকে আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার কোনো সম্পদ, কোনো অর্থ বা কোনো কিছু আমার প্রয়োজন নেই, শুধু মনিবের মেয়েটাকে আমাকে হলেই হবে। তো চলো আর দেরি না করে নিচে যাওয়া যাক, সেটাই বলছে কি না উই উইল গো, আমরা যাই চলো। তারপর কি বলছে টুগেদার ডাউন, কি হচ্ছে টুগেদার একসঙ্গে ডাউন নিচে নামছে, মানে সিঁড়ি বেয়ে ডিউক আলফান্সো এবং সেই স্ট্রেঞ্জ পার্সন বা আগন্তুক ব্যক্তি তারা নেমে আসছেন। আর কি বলছেন স্যার, আরও একবার আমাদের ডিউক আলফান্সো সেই যে আগন্তুক ব্যক্তিকে স্যার বলে সম্বোধন করে বলছে স্যার নোটিস নেপচুনকে লক্ষ্য করো। নেপচুন কি, নেপচুন হচ্ছে সাগরের দেবতা, তো বলছে নেপচুনকে লক্ষ্য করো, কি করছে দো মানে তিনি কি করছেন, ট্যামিং এ সি হর্স, ট্যামিং করছেন মানে তিনি বশ করছেন বা কন্ট্রোল করছেন কাকে, একটা সি হর্সকে, একটা সমুদ্র ঘোড়াকে। তো আমাদের ডিউক আলফান্সো আগন্তুক ব্যক্তিকে নামার সময় আরও একটা পেন্টিংকে দেখিয়ে বলছে স্যার বা মহাশয় এই পেন্টিং
পেন্টিংটাকে দেখো, এটা যে ছবি দেখছো না, এটা হচ্ছে নেপচুন, অর্থাৎ এটা হচ্ছে সাগরের দেবতা। ইনি কি করছেন, একটা সমুদ্র ঘোড়াকে তিনি বশ করছেন বা কন্ট্রোল করছেন। বলছে থট এ রিয়ালিটি, এটা একটা কি রিয়ালিটি মানে হচ্ছে বিরল, মানে এরকম ছবি বা এরকম দৃশ্য তুমি তোমার জীবনে খুব কম দেখেছো বা তুমি তোমার জীবনে পরবর্তীতেও খুব কম দেখবেই। তো এর পরে কি বলছে, বলছে হুইচ ক্লস অফ ইন্সবার্গ, ক্লস মানে হচ্ছে শিল্পী, কোথাকার, বলছে ইন্সব্রাগ, ইন্সব্রাগের যে শিল্পী ছিল, কোনো একজন শিল্পী কি করেছে, বলছে কাস্ট মানে তৈরি করেছে ইন ব্রোঞ্জ, ব্রোঞ্জ দিয়ে, কার জন্য, বলছে ফর মি। অর্থাৎ এখানে ডিউক আলফান্সো বলছে যে একজন কি ওই যে ইন্সবার্গের বা ইন্সব্রাগের একজন শিল্পী, তিনি আমার জন্য ব্রোঞ্জ ধাতু দিয়ে এই যে মানে এই যে চিত্রটা বা পেন্টিংটা এটা তিনি তৈরি করে দিয়েছেন। তো এই কথা বলতে বলতে ডিউক আলফান্সো আগন্তুক ব্যক্তিকে নিয়ে নিচে নেমে চলে আসলেন এবং সেই সঙ্গে সঙ্গেই আমাদের এই কবিতা মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং কবিতাটাও সমাপ্ত হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস কবিতার সম্পূর্ণ অংশ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে কোনো ক্লাসের ক্লাস 9 to 12 যদি ছাত্র বা ছাত্রী হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিটি ভিডিও অর্থাৎ প্রতিটা টেক্সট 9 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন বাংলা অনুবাদ এবং সেই সঙ্গে গ্রামার পার্ট নিয়ে সমস্ত ডিটেলস ভিডিও আপলোড করবো একের পর এক। তো যদি তোমরা সেই ভিডিওগুলো চেয়ে থাকো অবশ্যই সাথে থাকার চেষ্টা করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো সবাই, ধন্যবাদ।